ডিয়ার ফ্রেন্ডস, অসুস্থ হওয়া বা হাইট বাড়ার জন্যে লম্বা হওয়া এক জিনিস, আর ইমিউনিটি পাওয়ার কম হওয়া আর একটা জিনিস। ইমিউনিটি মানে হচ্ছে শরীরের ভেতরের ক্ষমতা, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, সেটা আলাদা। সাময়িকভাবে রোগা হওয়া, সে তো বাচ্চাদের যখন দাঁত বেরোয় তাদের লুজ মোশন হয়, বাচ্চারা যখন হাইট বাড়ে, মাথায় বাড়ে, তখন তারা রোগা হয়ে যায়, সে আলাদা জিনিস। কিন্তু ইমিউনিটি জিনিসটা বড় সাংঘাতিক, এটা সারা জীবন ক্যারি করে, যেটা ছোট বয়সে হয়। আমরা যদি এখন প্রচুর মাছ মাংস প্রোটিনাস ফুড খাই, আমাদের সেই জিনিসটা কিন্তু হবে না। হ্যাঁ, আমরা সাময়িকভাবে রোগ জারি এগুলোকে ঠেলে দিতে পারবো, কিন্তু শরীরে আমাদের যতটা লাগবে তার থেকে একটা 3-4 বছরের শিশুর অনেক বেশি লাগবে। যার জন্যে বাচ্চাদের এই বয়সে নিউট্রিশনটা ভীষণ জরুরি। সুতরাং এমনি রোগ জারি বা জ্বর হওয়া আলাদা জিনিস, আর নিউট্রিশন আলাদা জিনিস। বুঝতে পারছেন তো? সাময়িক জ্বর হওয়া আলাদা জিনিস, ঠান্ডা লেগে জ্বর হবেই। ছোট বাচ্চা হাতে পায়ে বাড়বে তখন জ্বর হবে, মাথায় ছাড়বে তখন জ্বর হবে, কিন্তু সে ব্যাপারটা আলাদা। আর ইমিউনিটি পাওয়ারটা আলাদা। এই মূর্খ যে ব্লগারটা, এই ইংলিশের মা বাপ তো, এ বোধহয় ইমিউনিটি কথাটার মানে জানতো না, ওই জন্য সেদিন বলে ফেলেছে। কিছু দর্শক আবার গদগদ হয়ে বলছে হি ইজ সো অনেস্ট, দর্শকদের এসে বলেছে ইমিউনিটি পাওয়ার কম হয়েছে। অ্যাকচুয়ালি ইমিউনিটি কথাটার বোধহয় মানেই জানে না, সেই জন্যে ও এসে বলেছে। আমি এটা এক্সপ্লেনও করেছি যে ওটা বলেছে কেন। ওই ইমিউনিটি পাওয়ারটা অ্যাকচুয়ালি ও আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর এগেনস্টে দর্শকদের লেলিয়ে দেবার জন্যে বলেছে। ইমিউনিটি কথাটার মানেটা ঠিকভাবে বুঝতে পারিনি। ও ভেবেছে রোগ জারির কথা বললেই দর্শকদের সেন্টিমেন্ট ওইদিকে যাবে যে মা কাছে নেই বলে বাচ্চাটা শরীর খারাপ করছে। বুঝতে পারছো? আচ্ছা, দর্শকদের ব্যাপার স্যাপার কী বলবো। সিন্ডিকেট দর্শক তো রয়েছেই, যেমন দাদাভাই এখন যেহেতু গিমা দালালের পোল খুলে দিচ্ছে, এইভাবেই পোলগুলো কিন্তু খোলা হয়। দাদাভাই যেহেতু এখন গিমা দালালের পোল খুলে দিচ্ছে, সুতরাং বেশ কিছু দর্শক গিয়ে দাদাভাইকে অ্যাটাক করছে। ওই সেম আইডি আমার কমেন্ট বক্সে এসছিল, গিয়ে দেখো। আইডিটার নামটা এখানে বলা ঠিক হবে কিনা জানি না, নামটা আমি চিনি, কারণ আমার লাইভে এসছিল, কমেন্ট বক্সে নয়, লাইভে এসছিল। মানে প্রচণ্ড গালিগালাজ করে, এই যে গুপ্তি যে গালিগুলো দেয়, যে গালিগুলো সুতপাকে দেয় ল দিয়ে, তারপর টিনাকে দেয় ছ দিয়ে, ওই গালিগুলো এসে আমার লাইভে বলছিল, ঠিক সেইভাবে গিয়ে দাদাভাইকে অ্যাটাক করেছে। বুঝতে পারছো তো? এই সমস্ত সিন্ডিকেট দর্শক তো আছেই। সিন্ডিকেট দর্শক মানে আরেকবার বলে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপের যে দর্শকরা, গিমা দালাল যে 8খানা হোয়াটসঅ্যাপ গ্রুপ পেলেছে, সে তার মধ্যে বেশ কিছু দর্শক আছে যারা টাকা লেনদেনেও জড়িত আছে। ঠিক আছে, তাদের কাজ কি হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কন্টেন্ট বেঁটে দেয়া হয় যে কাল সকালে এই এই কন্টেন্ট হবে, একজন বলবে, সবাই লাফিয়ে পড়ে তাকে সাপোর্ট করবে। ঠিক আছে, আর দর্শকদের তো আর কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা নেই, সুতরাং তারা গিয়ে ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারে কমেন্ট বক্সে কমেন্ট করবে, পজিটিভ কোথাও কোথাও নেগেটিভ। ঠিক আছে, যেখানে দরকার সেখানে গিয়ে গালিগালাজ করবে, এটাই তাদের রোল। এইবার হচ্ছে যে সিন্ডিকেট দর্শক, তাদের তো চেনাই যায়, কারণ এক আধবার লাইভে এসে গালিগালাজ করবে বা কমেন্টে এসে গালিগালাজ করবে, তুমি আইডিটা ডেফিনেটলি মনে রাখবে, হয়ে যায় মনে থেকে যায়। এবার সেই আইডি যখন দেখা যায় প্রত্যেকটা কমেন্ট বক্সে যারা ওই পার্টিকুলার পার্সেন্টের বিরুদ্ধে বলছে তারই কমেন্ট বক্সে গিয়ে গালিগালাজ করছে এবং নোংরা ভাষায় বলছে, তখন এই আইডিগুলো চেনা হয়ে যায়। এটা কোনো রকেট সায়েন্স নয় বা কোনো ইনফরমেটিভ বিদ্যা নয় যেটা শিখতে হয়। ঠিক আছে, কিন্তু অনেক পজিটিভ এবং জেনুইন দর্শকও আজকাল ডেঞ্জারাস হয়ে উঠছে। বলছি, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দেখুন ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে এই যে গিমা দালালের সিন্ডিকেটটা, এটা সাংঘাতিক ব্যাপার হয়ে আছে। দাদাভাই একটি পোস্ট দিয়েছিলেন একটি বাংলাদেশি হিরোইনকে ঘিরে, ওই ব্যাপারে আমি ইচ্ছে করে কথা বলা এড়িয়ে গেছি। কালকে গিমা দালালকে নিয়ে যে ভিডিওটা করেছি সেটা শুধুমাত্র লাইভে ও যা যা বলেছে সেই কথাগুলিকে তুলে ধরেছি, কারণ দাদাভাইকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা সবাই ব্যাপারটা জানো। পোস্টটি আমি আজকে আবার এক্ষুনি দেখলাম, একটি বড় বিদেশি নায়িকা, তিনি লেনদেনের সঙ্গে জড়িয়ে আছেন। ঠিক আছে, এবং তিনি এত পাওয়ারফুল, কিভাবে পাওয়ারফুল সেটাও কিন্তু পোস্টটিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যে বিদেশে উনি
নায়িকা হিসেবে কাজ করছেন সেখানকারই সংবাদপত্রে এটি বেরিয়েছে। ঠিক আছে, রাজনৈতিক পাওয়ারফুল এই নায়িকা। আমরা আমাদের দেশেও দেখতে পাই আজকাল নায়ক এবং নায়িকারা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকে। সুতরাং এই জিনিসগুলো বলে কথা বলাটা মূর্খামি আমার মনে হয়। যে জিনিসটা জগজাহির আছে সেটা আমি কি এক্সপ্লেন করব, তোমরা তো সবাই জানো যে বিদেশি একটি নায়িকা দাদাভাই একটু পোস্ট তুলে দিয়েছেন। কি অন্যায় করেছেন? গীমা দালাল যখন খুঁজে খুঁজে যেখানে যত মা আছে যারা অন্যায় করেছে তাদের পোস্টটা তুলে দিচ্ছে, তার মানে কি যে মারা খারাপ? তা তো নয়। মারা খারাপ হলে গীমা দালালকেও একটি মহিলাই পয়দা করেছে, ঠিক আছে, আর আমাদের প্রত্যেককেও একটি মহিলাই পয়দা করেছে এবং আমরা নিজেরাও মা। পৃথিবীর সব মা খারাপ নয়। তো যাই হোক, তেমনি পৃথিবীর সব বাপও খারাপ নয়। জলনদীপের মতো বাপ হাতে গুনে পাওয়া যায়, ঠিক আছে। এইবার যেটা বলতে বসেছি, এই যে কালোবাজারি চক্রটা, জলনদীপ কালো টাকা নিচ্ছে, এটা প্রমাণিত। এইটি প্রমাণিত, কারণ ওর ভিউজে যা অবস্থা, সেই ভিউজ দিয়ে ও যেভাবে ব্যাপারগুলোকে ম্যানেজ করছে সেইভাবে ম্যানেজ করা সম্ভব নয় ওই ভিউজের যা টাকা। কারণ ওই টাকায় যদি ওর মন ভরতো তাহলে তো বউ বেচতেও আসতো না, এত নাটক খেলতেও আসতো না, ঠিক আছে। কালো টাকা নিচ্ছে। এবার কালো টাকা তো আর গাছে ফলে না গো, শিউলি ফুল তো নয় যে নাড়িয়ে দিলাম তলায় ঝরে পড়লো কুড়িয়ে নিলাম, তারপর মালা গাঁথতে রইলাম ওই আলুর দমের মতো শিউলি ফুলের মালা। তা তো নয়। কালো টাকা বলতে খুব ইজি লাগে, কালো রঙের তো আর টাকাটা নয়। টাকাটা নোংরা রাস্তায় আসে, কালো হাত দিয়ে আসে, তাই সেটা কালো টাকা, এবং সেটা আসে অনেক পাওয়ারফুল মানুষের হাত দিয়ে। একটি তো তোমরা জানতেই পারলে, আমাদের দেশেও তোমরা দেখতে পাচ্ছ, আমাদের আদরের যে দেশটা, সেইখানে যে মানুষগুলি রয়েছেন, অনেক নায়ক নায়িকা কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এটা ট্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে। আগেকার দিনে যেমন আমার ছোটোবেলায় ট্রেন্ড ছিল যারাই মিস ইন্ডিয়া বা মিস ইউনিভার্স জিতবে তারাই গিয়ে নায়িকা হবে, তেমনি এক এক সময় এক একটা ট্রেন্ড থাকে না। এখন যেমন ট্রেন্ড হয়েছে নেপোটিজম ট্রেন্ড, যে হিরো হিরোইনের ঘরে জন্মালেই সে গিয়ে হিরো হিরোইনই হবে, তার সে ট্যালেন্ট থাক না থাক। তেমনি বর্তমানে ট্রেন্ড আছে যে নায়ক নায়িকা হলে সে একটা ট্রাই অন্তত মারবে, এবং রাজনৈতিক পার্টিও পছন্দ করেন একটা সুন্দর মুখ, একটা পরিচিত এবং জনপ্রিয় মুখ তুলে ধরতে। সুতরাং নায়ক নায়িকারা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, বুঝতেই পারছো, রাজনৈতিক পাওয়ার পুরো থাকে। তো এইরকম একটি নায়িকা বিভিন্ন কাজে যুক্ত, সেটা নিয়ে আলোচনা না করাই ভালো। দাদাভাইয়ের পোস্টটা তোমরা দেখে নাও। এবং কালো টাকার পেছনে এইরকমই পাওয়ারফুল মানুষের হাত আছে, যার জন্যে গীমা দালালের তেবরটা দেখছো, এত কালো টাকা লেনদেন করে, এত মাথায় কেস ঝুলছে, কিন্তু এর তেবর দেখো, তাসে মশায় না। আচ্ছা, কালকে একটি ব্যক্তিত্বের কথা বলেছে যে 60,000 টাকার খাট পাঠিয়েছে। কোয়াইট ন্যাচারাল, আমি তখনই জিনিসটা বুঝেছিলাম, কিন্তু আমি বলতে চাইনি, কারণ দর্শকরা যখন সব জিনিস বোঝে, কিছু কিছু জায়গায় বেশিই বোঝে, সেই জিনিসগুলো আমি এসে বলছি, এক্সপ্লেন করছি। তো দর্শকরা যখন সব বোঝে তখন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছে। এবং দাদাভাইও বলেছেন নিজের ভিডিওতে যে পাওয়ারফুল কিছু মানুষ ওপরে বসে আছে। ডেফিনেটলি বিদেশ থেকে এদেশে কালো টাকা আসবে এমনি এমনি, তোমার আমার মতো সাধারণ মানুষ মাছ কিনতে গিয়ে ব্যাগে করে কালো টাকা হোয়াটসঅ্যাপে চালান করবে, তা তো আর হয় না। পাওয়ারফুল রাজনৈতিক পাওয়ার সম্পন্ন কিছু মানুষ আছে যারা এই ধান্দাটি করছে। এবং জলনদীপের মতো একটি নোংরা ব্লগার, লোভী ব্লগার, যে প্রত্যন্ত গ্রামে থাকে, ইকুয়েশনটা বোঝো, প্রত্যন্ত গ্রাম, ওটা বুঝতে পারছো, ওখানে জিনিসগুলো করা আরও মানে মজেদার, আরও সুবিধাজনক। ওটা এত অজ পাড়াগা, ওখানে শিক্ষার আলোটা খুব কম, সব এই জলনদীপের মতো লোকেরাই থাকে। আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর মা সালোয়ার কামিজ দেখে এরা টন্ট করেছিল, সেদিন থেকেই বুঝতে পেরেছো মাল রিকভারির ভিডিওটা। আচ্ছা, গীমা দালাল এই ধরনের লোকেদের সঙ্গে যুক্ত। এদেরই মধ্যে একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব খাট পাঠিয়েছিলেন, যেটি দাদাভাই ওপেন করে দিয়েছে, এবং সেই ব্যক্তিত্বটি চান যে দাদাভাইয়ের বিরুদ্ধে কেস হোক। এটা গীমা দালাল বলছে, সত্য মিথ্যা জানা নেই। কারণ আমার যদ্দূর মনে হচ্ছে গীমা দালালের লাইফটা দেখে ওটা টাকা তোলার নতুন ফিকির,
এবার ও যে হিন্টটা দিচ্ছে গিমা দালাল, যে একজন বড় ব্যক্তিত্ব আছে যে নিজেকে এর মধ্যে জড়াতে চায় না, স্বাভাবিক তো। সে যখন বিদেশ থেকে টাকাটা এদেশে পাঠাচ্ছে, তার মানে সে কি চায়? যে তার নিজের দেশে তার ছবিটি ক্লিন থাক, সে জড়াতে চায় না, তাই তো? এবং সে এই মানুষগুলোকে দিয়ে নিজের একটা কিছু চালাচ্ছে, সেটা নিয়ে বেশি আলোচনা আমি করতে চাই না, তোমাদের বুদ্ধি দিয়ে তোমরা বুঝে নাও, ঠিক আছে? এবার সেই মানুষটি নাকি গিমা দালালকে বলেছে যে তুমি কেস করো এর বিরুদ্ধে, আমার জিনিস আমি দিয়েছি, বেশ করেছি। এবার বক্তব্য হচ্ছে গিমা দালালের মূর্খামিটা দেখো, সে যদি কেস করতে বলে তাহলে সে তার ফাইন্যান্সটাও তো করবে। তুমি যদি আমার হয়ে কোনো কাজ করো, আমি হয়তো নিজে নামলাম না, তোমাকে দিয়ে করালাম, কিন্তু আমি ফাইন্যান্স করব তো তোমাকে, আমি তো স্পন্সর করব তোমাকে, তুমি কি গ্যাঁটের পয়সা দিয়ে করবে? আর গিমা দালালের হাবভাব দেখে মনে হয় যেন দর্শকরা সব কিছুর ঠেকা নিয়ে বসে আছে, সব কিছুর ঠেকা নিয়ে বসে আছে। কারণ কিছু দর্শক আছে এরকম বোকা বনছে, তাই ঠিক আছে? কিছু দর্শক বোকা বনছে, আর কিছু দর্শক হচ্ছে ভীষণ কি বলবো, সেলফ ডিসিসিভ। তারা যুক্তি বুদ্ধি কিছুই বুঝবে না, ওই যাদের কথা বললাম কিছু কিছু ক্ষেত্রে বেশিই বুঝছে, সেটা এক্সপ্লেন করছি। প্রথমে গিমার ব্যাপারটা বলে নি। আচ্ছা, এক হচ্ছে দর্শকদের উল্লু বানানোর খেলা হচ্ছে জলনদীপ এবং তার পোষা দালালের প্রথম দিন থেকে। জলনদীপের পুরো ব্যাপারটাই উল্লু বানানো, পুরো ব্যাপারটাই উল্লু বানানো। আজও যেটা বলে এসছে রাত্রিবেলা প্ল্যান করেছে, কারণ গিমাও নিজের লাইভে বসে বাচ্চাটার প্রতি এমন মমত্ববোধ দেখিয়েছে, জলনদীপকে জাস্ট কমেরে উড়িয়ে দিয়েছে। এদের কতখানি প্রেম ভালোবাসা বুঝতে পারছো? ভাই বোনের মধ্যে, পাতানো ভাই বোনের মধ্যে কতখানি প্রেম ভালোবাসা। যেই বিপদে পড়ে এ বলে আমি তো আমার কিউআর কোড দিইনি, যা নিচ্ছে ও দিচ্ছে, তাহলে ধরতে হয় ওকে ধরো। আর ও গিয়ে এর লাভের গুট্টি টানার চেষ্টা করে, কি বলে বাচ্চাটার প্রতি আমার ভালোবাসা রয়েছে, বাপ মরুক গে মা মরুক গে। মাকে তো অনেক দিন আগেই মেরে ফেলে দিয়েছে, যার জন্যই তো এত বলবোলা, এই সিন্ডিকেট অমুক তমুক সব কিছু তো মাকেই বেছে। আচ্ছা, এখানে একটা কথায় আসি, জলনদীপের সঙ্গে কোনো ফিমেল ক্যারেক্টার গিমা দালালের পছন্দ নয়, কারণ কোনো ফিমেল ক্যারেক্টার সে যদি গিমা দালালের স্পন্সর্ড হয়, মানে গিমা দালালের হাত দিয়ে আসে, ওরই মেন্টালিটির ওই রকমই একটি মাল, মানে রতনে তো রতনই চেনে, ও আনলে তো ওই জিনিসই নিয়ে আসবে, তাহলে আলাদা, সে তো কভার হয়ে আসবে। যেমন গিমা দালালের হোয়াটসঅ্যাপ গ্রুপে কভার হচ্ছে এই ভিডিওগুলো, যে ভিডিও থেকে আর্নিং হচ্ছে, ব্যাপারটা তো তা নয়, আর্নিং তো অন্য জায়গা থেকে হচ্ছে। তো কভার হয়ে আসে তাহলে ঠিক আছে, না হলে জলনদীপের সঙ্গে কোনো মহিলা ক্যারেক্টারের গসিপটাও সহ্য হয় না। কালকে থ্রেটনিং দিলে দেখলে, যে জলনদীপ যদি বিয়ে করে, প্রেম করে বা বিয়ে করে, বউ নিয়ে মাঠে খেটে মরুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ নয় সরি, ইউটিউব চ্যানেল চললো বা না চললো, তার মানে হিন্টটা কি দিল? যে তুমি যদি আমার সাথ ছাড়ো তোমার ইউটিউব চ্যানেলটি চলবে না। আমি যে কাণ্ডটি মীনা কুমারীর বিরুদ্ধে করছি সেটি তোমার বিরুদ্ধে করব, কারণ আমার হাতে প্রচুর পাওয়ার রয়েছে, সিক্রেট পাওয়ার, সিক্রেট পাওয়ার। তোমার সিক্রেটগুলো আমার কাছে আছে। এই জিনিসটি জলনদীপ নিজেই তুলে দিয়েছে ওর হাতে। জলনদীপ আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর কবর খুঁড়তে গিয়ে নিজের কবরটি সাথে সাথে খুঁড়ে রেখেছে। আমি প্রথম দিনই বলেছিলাম, অন্যর জন্য কবর খুঁড়তে গেলে একটু একটু করে নিজের কবরটিও খোঁড়া হয়ে যায়। হিন্দিতে একটা কথা আছে যে दूसरों के लिए जो कब्र खोदते हैं वो एक्चुअली एक साथ दो कब्रें खोदते हैं, एक दूसरों के लिए एक अपने लिए। বুঝতে পারছো তো? আপনি নিয়ে কবর তো জলনদীপ খুঁড়ে রেখে দিয়েছে। সুতরাং সমস্ত পাওয়ার গিমা দালালের হাতে। তোমরা গেমটা বুঝতে নিশ্চয়ই পারছো। জলনদীপের হাতে ভার্চুয়ালি কিছু নেই। জলনদীপের একটাই জিনিস আছে, অত্যন্ত লোভ। 2 টাকা পেলে বলে 5 টাকা চাই, 5 টাকা পেলে বলে 50 টাকা হলে কি ক্ষতি হয়। সেই লোভের আগে মা বাপ সন্তান স্ত্রী পুত্র সংসার কোনো কিছুই এসে মানে বাধা হয়ে দাঁড়ায় না, এমনকি সন্তানটাও। আজকে যে চুষিকাঠিটা দিল, ওর কিছু বোকা দর্শক কিন্তু আবার বলতে থাকবে, হ্যাঁ হ্যাঁ তাই তো বাচ্চাদের কি জ্বরজারি হয় না? বাচ্চাদের জ্বরজারি হয়, হাইট বাড়লে বাচ্চারা রোগা হয়ে যায়, সেটা আলাদা জিনিস। কিন্তু আনরুনি যে ব্যাপারটা, ভেতরের যে ব্যাপারটা, ইন্টারনাল যে ব্যাপারটা, সেইটাকে ইমিউনিটি বলে। সেটা বাইরে থেকে খাওয়ালে একটা এজের পর আর গ্রো করে না, ওটা এই বয়সেই গ্রো করে। ইমিউনিটি পাওয়ারের ওপরই হাইট বাড়ে, তার মাসল হয়, সব কিছু। আর ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক না থাকলে বারবার অসুখে পড়বে,
ইমিউনিটি পাওয়ার থেকেই তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে ওঠে, সেটি খাওয়া দাওয়া থেকে হয়। আজও দেখলে পাতে কি একটা দিয়েছে, বোধহয় মাছের টুকরো, সেটা ছাড়িয়ে দেয়নি, ভাতটা মাখিয়ে দেয়নি, ভার্চুয়ালি শুধু ভাত খায় বাচ্চাটা, শুধু ভাত খায়, কোনো পুষ্টি নেই। তাহলে এত কাঁড়ি কাঁড়ি কালো টাকার কি হবে? ওর মেন ব্যাপার হচ্ছে এই কাস্টাডির চুষিকাঠিটা রেখে দিয়েছে, কাস্টাডিটি নেব। কাস্টাডিটি নেওয়া মানে হচ্ছে একটা বিজনেস প্রপোজিশন জেতা, বাচ্চাটা ওর কাছে বিজনেসের টুল। ঠিক আছে, এবার কিছু দর্শক, যার কথা বলছি না একটু বেশিই বোঝে, কিছু অর্গানিক দর্শক আছে যারা কিন্তু কোনো খেলায় লিপ্ত নয়, কিন্তু তারা হচ্ছে কি বলতো, তারা একটি মতবাদ মনে মনে ঠিক করে নেয়। অ্যাকচুয়ালি তারও কারণ আছে, এই সমস্ত দর্শকেরা কাউকে না কাউকে ভালোবেসে এগোয়, বুঝতে পেরেছো? এবার ইন্দিরা যা কাণ্ডটি করে গেছে, তারা একবার উল্লু হয়েছে, একবার ওয়াইটিতে দেখেছে যে একটি মহিলা পয়সার জন্য কিভাবে উল্লু বানিয়েছে, এইবার তারা কাউকে আর বিশ্বাস করতে পারছে না, কাউকে তারা আর বিশ্বাস করতে পারছে না, এবং তারা চাইছে যে আমরা যেটা ঠিক করেছি ঘটনাটা সেই দিকেই যাক, যার জন্যে টিনার ক্ষেত্রে বারবার নাটক নাটক কথাটি উঠে আসছে। কিছু দর্শক মনে মনে ঠিক করে নিয়েছে যে এটা নাটক, ওরা মিলে হয়ে আছে। কিছু দর্শক ধরে নিয়েছে হয়তো গন্ডগোল হয়েছিল, মাঝখানে প্যাচ আপ হয়ে গেছে, বুঝতে পারছো? কারণ যেহেতু মেয়েটির তরফ থেকে, মেয়েদের আমাদের সোসাইটিতে মেয়েদের কন্ডিশনটাই তাই, তারা একবারে রিকনসিলিয়েশনের জন্য পা বাড়িয়ে থাকে, যে কোনো কন্ডিশন হোক, পুড়িয়ে দিক, জ্বালিয়ে দিক, খেতে দিক না দিক, ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত দর্শকরা মানে যেহেতু ধরে নিয়েছে এটা নাটক, তারা প্রুফ করার জন্য উল্টে পড়ে লেগেছে। দেখো কালকে যে লোকটিকে দেখা গেছে ব্লু ব্লেজারে, অদ্ভুত ভাই, দেখতে জলনদীপই লাগছে, একবার দেখলে 10 বার দেখলে জলনদীপই লাগছে, কিন্তু ও জলনদীপ নয়, লোকটা অনেক বেশি ফর্সা। ওই ব্যালকনি ভিডিওটায় দেখে এসো, বেলকুনি, যেটা আলুরদমের বাড়িতে থেকেই বোধহয় শ্যুট করেছে, ওই বেলকুনিতে বসে যখন জলনদীপ কথা বলছে, জলনদীপ প্রচণ্ড কালো কুচকুচে, এই লোকটার রংটা কিন্তু ফর্সা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে বাচ্চাটার কথা বলা হচ্ছে, যে একটি বাচ্চার গলা নাকি শোনা গেছে শশা পেঁয়াজ দাও বলছে, ওই বাচ্চাটি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে। বাচ্চার গলা তো বটেই, পৃথিবীতে তো আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী ছেলেটি একটি মাত্র বাচ্চা নয়, হাজার গন্ডা বাচ্চা আছে। বাচ্চাটি স্ট্রেট ফরওয়ার্ড বলছে কি পেঁয়াজ আর শশা দাও। তোমরা গিয়ে ব্যালকনি ভিডিওতেই তো আছে, শেষের দিকে বাচ্চাটাকে দেখিয়েছে, সেখানে দেখো এই বাচ্চাটা আধো আধো ভাবে বলে, তুতলি জুবান যেটা, সেটা এখনো ক্লিয়ার হয়নি, আধো আধো ভাবে মিষ্টি করে কথা বলে। শশা পেঁয়াজ দাও অত ক্লিয়ার এ বলে না, এর আধো আধো জড়ানো জড়ানো কথা, ঠিক আছে? নাম্বার 2, একটা জায়গায় একটি মহিলা আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে বলছে যে তোমায় কত ভালোবাসো দেখো, তুমি খালি বাজে কথা বলো। এই কথাটি যে কোনো মেয়ে যে কোনো কাউকে বলতে পারে। ওখানে একটি কনেযাত্রী যাওয়া হয়েছে, এই রকম একটা দল দেখাচ্ছে। আচ্ছা, একটি কন্টেন্ট ক্রিয়েটার যে একবার স্ট্রাইক খেয়েছিল, সে বলতে বসেছে যে বৌদি না হয় ফ্রেন্ডলি নয়, ক্যামেরা ফ্রেন্ডলি নয়, কিন্তু বৌদির বাড়িতে কি কেউ থাকে না? ডেফিনেটলি সবাই থাকে। এই যে তুমি কন্টেন্ট ক্রিয়েটারটি, ওই যে চোখ বিস্ফারিত হয়ে ঝড়ের বেগে গল্প করে সেই মহিলা, তো তুমি যে আজকে এখানে এসে কন্ট্রোভার্সি ভিডিও করছো, তো তোমার বাড়িতে কেউ নেই কি? ক্যামেরা সবসময় সবাইকে দেখানো হয় না। যেখানে বলছে যে মহিলাটি চুল বেঁধে দিচ্ছে, সেই ক্যামেরার সামনে আসতে চায় না, তাহলে তার ভাই ভাতিজা কেন আসবে? এটা বোকামোর কথা নয় যে কিছু বলে 7-8 মিনিট বা 10-15 মিনিট কাটিয়ে দিলেই হলো, যে কিছু লোক আছে যারা টানা নানা করে ভিউ দিয়ে ঠিক চলে যাবে, আমার ডলার হলেই হলো। ব্যাপারটা এখন তাই দাঁড়িয়ে গেছে, এবং সেটাই উচিত এক এক সময় মনে হচ্ছে। কারণ এই এত রটনা রটছে না, এটা দেখে মনে হচ্ছে এটাই উচিত, এই গাল গল্প দিলেই বোধহয় ভালো হয়, দর্শকেরা খায় বেশি। ব্যাপারটা হচ্ছে কিছু দর্শক মনে মনে একটা গল্প ফেঁদে নিয়েছে, তারা সেই গল্পের লাইনে যে যুক্তিগুলো পড়বে সেই যুক্তিগুলোই বিশ্বাস করবে। কালকের ব্যাপারটা কোইন্সিডেন্স, ওই লোকটাকে জলনদীপের মতো সত্যিই দেখতে, অ্যাট এ গ্লান্স যদি দেখো তুমি কিছুতেই বিশ্বাস করবে না ওটা জলনদীপ নয়। কিন্তু বাকি যে যুক্তিগুলো, সেটা হচ্ছে ওটা বাচ্চার গলা নয়। একটা মেয়েকে বলছিল, ওই কথাটা এমনি নর্মাল কথা, যে কোনো মেয়ে যাকে খুশি বলতে পারে। এবং আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকেই যদি বলে
তাতে এটা হিন্ট হচ্ছে না যে ওখানে ওই তোমরা যেটা চাইছো মানে মীনা সুন্দরীর এক্স ওখানে প্রেজেন্ট আছে, কারণ আমরা বাকি দেখেছি পুলিশ ইনভলভ, প্রশাসন ইনভলভ, ডিভোর্স কেস চলছে, যেগুলো আমার মতে ফেক হতে পারে না। ঠিক আছে, এত বড় পাওয়ারফুল এখনও কেউ হয়নি যে পুলিশ নিয়ে ছেলে খেলা করবে, অন্তত এদের স্ট্যান্ডার্ডে। কালো টাকা পাচ্ছে বলেই দেশের আইনকে কিনে ফেলতে পারবে, এত দূর বার এদের হয়নি। আচ্ছা, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে জলনদীপের গলা আমি খুঁজে পাইনি, শুধু ডাউটফুল হচ্ছে এই লোকটা। আচ্ছা, ব্লু ব্লেজার, ওই ব্লেজারটা জলনদীপেরই, যেন পৃথিবীতে ব্লু ব্লেজার একটি ক্রিয়েটেড হয়েছে যেটি জলনদীপকে কেউ গিফট দিয়েছে। জলনদীপ নিজের তো কিছু পড়ে না, চাড্ডি বাড্ডি সব গিফটের, আর এখন কালো টাকার। এত কালো টাকা সত্ত্বেও বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়। ইমিউনিটি ডিসঅর্ডার মানে হচ্ছে সাদা বাংলায় পুষ্টির অভাব। বুঝতে পারছো তো, জ্বর জারি হওয়া আলাদা, শাক দিয়ে মাছ ঢাকতে গেলে হয় না। আচ্ছা, এখানে আমার আরেকটি মেন পয়েন্ট যেটি বলার আছে সেটা হচ্ছে, আমিই তো ভিডিও করে বলি যে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী তার ছেলের নাম নিতে পারবে না, তার উপর রেস্ট্রিকশন আছে। এক তরফে এক মুখ দিয়ে আমরা বলছি যে মীনার উপর রেস্ট্রিকশন আছে, সে বাচ্চার নাম অবধি নিতে পারবে না, তাহলে আমরা কি করে বলি যে বাচ্চাটাকে মীনা নিয়ে যাক বা নিয়ে যাচ্ছে না? এই অ্যালিগেশনটা আমরা মীনার উপর লাগাই কি করে? এমন কিছু করা আছে যাতে সে বাচ্চার নাম অবধি নিতে পারবে না, তাহলে সে এসে বাচ্চাটাকে নিয়েই বা যাবে কি করে, বাচ্চার সঙ্গে দেখাই বা করবে কি করে? তোমরা একটু ভেবে দেখো দিকে নি। মাল রিকভারির ভিডিওর দিন কন্টিনিউ পোক করা হচ্ছিল বাচ্চার জন্য, মানে কি, যাতে মীনা হয়ে মানে ডাইভার্ট হয়ে গিয়ে বাচ্চা করতে থাকে। বাচ্চা ওখানে ছিল না, লুকিয়ে রাখা হয়েছিল। টম অ্যান্ড জেরির খেলা হতো এবং প্রশাসন সঙ্গে ছিল, বাচ্চাকে মীনা নিয়ে যেতে পারতো না, যার জন্যই খোঁচানো হয়েছে। দেখো, সেই ট্র্যাপে পড়েছিল মীনার বাবা, যার জন্যে ফলস কেস করেছিল তার এগেনস্টে। বুঝতে পারছো, সব কিছু আইনের দায়রায় আছে। সুতরাং দর্শকরা নিজেদের মনের মতো করে যদি কিছু ভেবে নেন সেটা তাদের প্রবলেম, কিন্তু এক মুখ দিয়ে পাঁচটা কথা তো বলতে পারবো না, অন্তত আমি বলতে পারবো না। দোগলামও আমার ক্যারেক্টারে নেই, পারবো না। কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে দোগলামো করতে পারবো না। একটা ভিডিওয় বলছি সেই বেচারি মেয়েটা ছেলের নাম পর্যন্ত নিতে পারে না, তাকে বেঁধে রাখা হয়েছে। পরের ভিডিওয় যেহেতু হাওয়া এখন বাচ্চাটার দিকে ভীষণ নরম হয়ে আছে, স্বাভাবিক তো, ছোট বাচ্চা, তার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, শুনলে কোন মানুষ স্থির থাকতে পারে? সুতরাং মীনার ঘাড়ে দোষ চাপাবো সে এসে নিয়ে যাচ্ছে না সেটা নয়, যে মায়ের বিরুদ্ধে পাবন্ধি রাখানো হয়েছে সে বাচ্চার নাম পর্যন্ত নিতে পারবে না, সেই মা এসে কি করে বাচ্চাকে নিয়ে যায়? কাস্টাডি কেস করেছে, এটা প্রথম দিকেই দেখিয়েছে। এবার এটি ফেক কি সত্যি বেরিয়ে আসবে। যেমন অনেকেই বলছিল কন্টেন্ট ক্রিয়েটারদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, তার মানে এটা নাটক। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো কি, চ্যানেলগুলো এত বাজে কথা বলছে মীনার এগেনস্টে, মীনার পরিবারের এগেনস্টে, কিন্তু চ্যানেলগুলো অ্যাজ ইট ইজ রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। সেদিন দেখতেই পেলে সে প্রুফ দিতে গেছে। ঠিক আছে, এবং ইচ অ্যান্ড এভরিথিং যা দেখা যাচ্ছে সেটাকে যদি মিথ্যে হিসেবে ধরা হয় তাহলে এটা গল্প লেখা হচ্ছে, ধরে নেওয়াই যেতে পারে। এবং কিছু দর্শক বায়াসড হয়ে বসে আছে, তারা ওই দিকেই চাইছে প্রুফগুলোকে, মানে ঘটনাগুলোকে তোড়মড় করে তারা চাইছে যে ওইভাবেই ঘটনাটা প্রতিভাত হোক। যেমন একটি বাচ্চা বলছে শশা পেঁয়াজ দাও, বাচ্চাটি স্ট্রেট কাট কথা বলছে। আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর বাচ্চা কিন্তু জড়িয়ে জড়িয়ে কথা বলে, আধো আধো কথা বলে। সে শশা পেঁয়াজ দাও অত স্ট্রেটলি বলতে পারবে না। যে মহিলাটির কথা শোনা যাচ্ছে যে ভালোবাসো না বলে বা তুমি কেন বাজে কথা বলো, সেটি খুবই সাধারণ কথা। সেটা মীনাকেই বলা হয়েছে, কোনো কারণ নেই সেটা ভেবে নেয়ার। ওকে বলা হলে সেটি জলনদীপকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, সেটা ভেবে নেওয়ারও কোনো যুক্তি নেই। এবার ব্যাপারটা হচ্ছে, বাজলো বাসি আপন মনে, যার যেমন কান সে তেমনি শোনে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে, ওয়াইটিতে এত রকমের নোংরামো করা হয়েছে এবং করা হয়, কে যে কখন পাল্টে যাবে, কে যে কখন ধোঁকা দিচ্ছে, যার জন্য দর্শকদেরও দোষ নেই। তারা একটি ক্যারেক্টারকে ভালোবেসে যখন ধোঁকা খায়, তারা তখন আর কাউকে বিশ্বাস করতে পারে না।
বুঝতে পারছো, কেসটা তাই হয়েছে। আর এখানে যে কাণ্ডটি হচ্ছে, দেখো হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার ইন্দিরা দেবী যা দেখিয়ে গেছেন, সুতরাং মীনা এবং জলনদীপকে বিশ্বাস করা অনেকের পক্ষেই মুশকিল হচ্ছে। কিন্তু যে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল, বিদেশের পাওয়ারফুল কিছু ব্যক্তিরা যারা রাজনৈতিকভাবে পাওয়ারফুল এবং সোশ্যালি তারা যথেষ্ট জনপ্রিয় নায়ক নায়িকা আর কি, আমি পার্টিকুলার নামও নেব না এবং পার্টিকুলার কিছু বলবোও না, তো তারা যখন এই ব্যাপারে জড়িত, তারা ধীরে ধীরে গীমা দালালকে পাওয়ারফুল করে দিচ্ছে, যার জন্য গীমা দালালের মাথায় কিন্তু প্রচুর কেস ঝুলছে। কিন্তু মানুষটার ভয় দেখেছো একটু, বিন্দাস কথা বলে, বিন্দাস গালাগালি দেয়, ওই অত গালাগালি দেয়, ওর ভিডিও কি আইনের আওতায় আসে না, কিন্তু ওর কোনো ভয় নেই। দ্বিতীয় কথা, দুদিকে যে দুটো কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকের এগেনস্টেই কিন্তু কেস করা হয়েছে, দুজনকেই গ্রিল করা হয়েছে, ঠিক আছে? তো ফেক হলে এদের দুজনকে কিন্তু দলে নেওয়া হতো, বলা হতো যে ভাই তোমরা নিজেদের মতো কন্টেন্ট করো, তোমরাও মাছের তেলে মাছ ভাজো, তোমরাও সাবস্ক্রাইবার বাড়াও, পয়সা কামাও, কিন্তু তাদের এগেনস্টে যে কেসটা সেটা সত্যি হতো না, সেটা ফেক কেস হতো। কিন্তু এখানে আমরা কনসিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছি। তো এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমি আমার পারসেপশন নিয়ে চলছি। দেখুন, আমি অন্ধ নই, ব্লাইন্ড নই, আর এমনও নয় যে ওয়াইটির ব্যাপার স্যাপার বুঝি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে হাওয়ার সঙ্গে সঙ্গে মত বদলানোর মতো দোগলা ক্যারেক্টার আমার নয়। আমি যতদিন না নিজে বুঝবো, আমি কারুর কথায় তো বিশ্বাস করব না, আমি আমার পয়েন্ট অফ ভিউটা ধরবো, ঠিক আছে, চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরবো। তো এখানে ব্যাপারটা হচ্ছে জলনদীপের হাতে কোনো পাওয়ারই নেই, পুরো কন্ট্রোল গীমা দালালের হাতে, এবং যখনই জলনদীপ একটু আউট অফ দ্য লাইন যায়, গীমা দালাল জাস্ট ফোঁস করে ওঠে। কালকে লাইভেও দেখলে এই কথাটা মাইন্ড করো, যে ও যদি বিয়ে থা করে করুক না, মাঠে খেটে মরবে, চাষার ছেলে চাষামো করে খাবে, চলবে না, ইউটিউব চ্যানেল চলবে না, তাতে কি আছে? হিন্টটা বুঝলে?